আসসালামু আলাইকুম। আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্রোগ্রামের আমাদের আজকে নতুন একটি চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে, যেখানে আজকে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম নতুন একটি চ্যাপ্টারের প্রথম ক্লাসটি করতে যাচ্ছি। এই চ্যাপ্টারে আমাদের এটি প্রথম ক্লাস এবং এই চ্যাপ্টারকে আমরা অনেকগুলো পার্টে ভাগ করেছি, ম্যাজরলি দুইটা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। পর্যায় সারণীর যত গ্রুপ রয়েছে, যত পর্যায় রয়েছে, যত ব্লক রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। এবং এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের বিভিন্ন রাসায়নিক বন্ধন, যেখানে রাসায়নিক বন্ধন থেকে শুরু করে আমরা পোলারিটি সম্পর্কে জানবো, আমরা ফাজানের নীতি সম্পর্কে জানবো, যত প্রকার বন্ধন রয়েছে সকল প্রকার বন্ধন সম্পর্কে আমরা জানবো, সংকরায়ন সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে। আর প্রথম পার্টে যে পর্যায় সারণী রয়েছে সেখানে আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, তোমরা এসএসসি লেভেলে যেগুলো পড়ে এসেছো। যেমন আমাদের যদি পুরো পর্যায় সারণীর কথা বলি, তাহলে তার মধ্যে ব্লক, ডি ব্লক এলিমেন্টস, অবস্থান্তর মৌল, এর পাশাপাশি যত ধরনের পর্যায়ভিত্তিক ধর্ম রয়েছে, অর্থাৎ অবস্থান্তর, অর্থাৎ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এই টাইপের যত টপিক রয়েছে সবগুলো আমরা আসলে শেষ করে ফেলবো। তো তোমরা যারা যুক্ত হয়েছো ঝটপট একটু বাকি বন্ধুদেরকে মেনশন করে ফেলো। আমরা খুবই বেসিক একটা ক্লাস করতে যাচ্ছি আজকে। তো সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি আমাদের নতুন চ্যাপ্টারের এই ক্লাসটিতে। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিছুটা অসুস্থ যদিও, কোনো অসুবিধা নাই। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করবো এখনই। তো একটু সময় চেয়ে নিচ্ছি তোমরা বাকিরা যুক্ত হওয়ার জন্য। তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও। এবং এই চ্যাপ্টারটা খুবই বেসিক একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তোমরা আসলে ফিল করতে পারবে যে কেমিস্ট্রি আসলে কতটা সহজ। হ্যাঁ, তোমরা পুরোটা ফিল করতে পারবে। এবং আজকের প্রথম লেকচারটি টোটালি বেসিকের উপর একটা লেকচার। ওয়ালাইকুম আসসালাম। তো আশা করছি তোমরা সবাই আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো চলো। মনিরুজ্জামান লিখেছো কয়টায় ক্লাস হবে? কালকে মেগা এক্সাম দিয়ে যদি কিছু বলতেন ক্লাসের লাস্টে বলি। হ্যাঁ, আর টাইমিং নিয়েও লাস্টে বলি। তোমরা অলরেডি হয়তো রুটিনটা পেয়ে গিয়েছো, তো সেখান থেকে রুটিনটা দেখে নিও। তো সবাই একটু নোট খাতাটা নিয়ে ফেলো, যেহেতু নতুন চ্যাপ্টার আমরা অনেক কিছু পড়বো। ঠিক আছে, তো সবাই শুরু থেকেই ক্লাসগুলো নোট করে নিও। হ্যাঁ, তো চলো শুরু করে ফেলি। ওকে, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে প্রথম ক্লাসটি করতে যাচ্ছি। তো একদম প্রথমে আমরা আসলে যেটা নিয়ে পড়তে চাই, এই চ্যাপ্টারটা শুরুই হয় অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিল দিয়ে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা শুরুই হয় আমাদের অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিল দিয়ে। ঠিক আছে, ওকে। তো এই চ্যাপ্টারটা আমাদের শুরুই হয় হচ্ছে পিরিয়ডিক টেবিলটা দিয়ে। তো আমরা চলো পিরিয়ডিক টেবিলটা, এই পিরিয়ডিক টেবিল আমি আগেও হয়তো অনেকগুলো লেকচারে পড়িয়েছি। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমেই আসলে পিরিয়ডিক টেবিলটা নিয়ে স্টাডি করা শুরু করছি। ঠিক আছে, ওকে ফাইন, কোনো সমস্যা হবে না। গুণগত রসায়নে ক্লাস করেছো বা করো নাই, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, গুণগত রসায়নে ক্লাস করেছো অথবা করো নাই, সমস্যা হবে না তোমাদের কোনো। ঠিক আছে, ওকে। তো আমাদের দেখো এই চ্যাপ্টারের শুরুটাই হয় অ্যাকচুয়ালি কি দিয়ে? পর্যায় সারণী দিয়ে। তার মানে এই চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। তো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম প্রথমেই বলেছি এই চ্যাপ্টারের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে পর্যায় সারণী এবং আরেকটা হচ্ছে রাসায়নিক বন্ধন। পুরো চ্যাপ্টারটার নাম কি? মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। হ্যাঁ, তাহলে প্রথম পার্টটা হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে। মৌলের পর্যায়ভিত্তিক ধর্মটা কভার করতে গেলে আমাদের সবার আগে দরকার পর্যায় সারণী নিয়ে ইন ডিটেইলস আইডিয়া। তো আমরা প্রথমেই পুরো পিরিয়ডিক টেবিলটা সম্পর্কে একদম ইন ডিটেইলস আইডিয়া নেওয়ার চেষ্টা করব। অনেক লম্বা সময় ধরে পুরো পর্যায় সারণীটা আমরা ওভারভিউ করব। এখানে মূলত আমাদের কি কি জানতে হবে, কি কি পড়তে হবে। ঠিক আছে, কি কি জানতে হবে, কি কি পড়তে হবে। প্রথম কথা, তোমরা অলরেডি 9-10-এ জেনে এসেছো যে পর্যায় সারণীতে পর্যায় আছে কয়টা? পর্যায় সারণীতে পর্যায় আছে কয়টা? পর্যায় আছে হচ্ছে 7টা। পর্যায় সারণীতে গ্রুপ আছে কয়টা? 18টা। পর্যায় সারণীতে ব্লক আছে কয়টা? 4টা।
এই যে 7, 18 এবং 4, 25, তাই না? এটা নিয়ে মূলত আমাদের টোটাল স্টাডি করব। এবং বিশ্বাস করো আগামী 15 মিনিট পরে তোমরা পুরো পর্যায় সারণীটা বাসায় ড্র করতে পারবা। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসের পরে আমরা পর্যায় সারণীটা ড্র করা শিখতে চাই। এবং সবার কিন্তু একটা টাস্ক থাকবে আজকের ক্লাসের শেষে, যে পুরো পর্যায় সারণীটা তো তোমাকে ড্র করতে হবে। পুরো পর্যায় সারণী দেখো কত সহজে মুখস্থ করায় ফেলি। পুরো মনোযোগ দাও, প্রতিটা কথা শুনে শুনে দেখবা। হ্যাঁ, ওকে ফাইন। এইটা হচ্ছে আমাদের একটা পুরো পর্যায় সারণী, যেটা 1989 সালে স্বীকৃত হয় সর্বাধুনিক পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল। পর্যায় সারণীতে এই যে যেই সারিগুলো দেখতে পাচ্ছ, পিরিয়ড বা সারি বা পর্যায়, কয়টা পর্যায় আছে? 7টা পর্যায় আছে। পর্যায় সারণীতে পর্যায় কয়টা আছে? 7টা পর্যায় আছে। এই যে বাম দিকে যেগুলো দেখতে পাচ্ছ পর্যায়, বাম দিকে পর্যায় দেখতে পাচ্ছ। ওকে ফাইন। তো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা পর্যায়কে আমরা কয়েকটা স্পেশাল নামে ভাগ করেছি। তার মানে পর্যায় সারণীতে ধরো এটা একটা ব্রেড বা রুটি, এটাকে যখন 7টা স্লাইস করতেছো এইভাবে কি বরাবর? সারি বরাবর। ম্যাথমেটিক্স নির্ণয় করেছো না? এইগুলো হচ্ছে এক একটা কলাম, আর এই বরাবর এক একটা হচ্ছে সারি, রো বা সারি বা পর্যায়। এদিক বরাবর হচ্ছে রো, এদিক বরাবর হচ্ছে কলাম। তোমরা যারা পেপার পড়ো, ফ্রন্ট পেজে দেখবে একটা শিরোনাম দেওয়া আছে, তারপর লেখা আছে এত পেজের 3 নাম্বার কলাম। কলাম মানে কি? এই যে এগুলো হচ্ছে এক একটা কলাম, আর এই বরাবর হচ্ছে এক একটা সারি বা রো। হ্যাঁ ফাইন। তাহলে এই যে সারি বরাবর পর্যায় সারণীর 7টা স্লাইস আছে, স্লাইস 7টা। প্রথম যে পর্যায়, সেই পর্যায়কে বলা হয় অতি ক্ষুদ্র পর্যায়। প্রথম পর্যায়কে কি বলা হয়? অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়। প্রথম পর্যায়কে অতি ক্ষুদ্র পর্যায় বলে। কেন? কারণ প্রথম পর্যায়ে 2টা মৌল আছে। প্রথম পর্যায়ে 2টো মৌল আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়কে ক্ষুদ্র পর্যায় বলা হয়। অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিন্তু একটু বড়, অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটু বড়, তাই না? ওকে ফাইন। সূরায় সবকিছু মনে থাকবে, দেখবা আজকে ক্লাসের শেষে সবকিছু মনে থাকবে, আমি মুখস্থ করাচ্ছি সবই। এইটা মনে থাকলে পুরো পর্যায় সারণী তোমার কাছে একদম ইজি লাগবে। 2 এবং 3কে ক্ষুদ্র পর্যায় বলা হয়। কেন? কারণ 2 এবং 3-এ 8টা করে মৌল আছে, এই জন্য এটাকে ক্ষুদ্র পর্যায় বলা হয়। কেন বলা হয়? 8টা করে মৌল আছে তাই। কাদেরকে বলা হয়? দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলসমূহকে। 4 এবং 5 নম্বর পর্যায়ের মৌলসমূহকে বা 4 এবং 5 নম্বর পর্যায়কে দীর্ঘ পর্যায় বলা হয়। কেন? কারণ এখানে 18টা করে মৌল আছে। কয়টা? 18টা করে মৌল আছে। দেখো এই যে 18টা করে মৌল আছে। কয়টা মৌল? 18টা মৌল, তাই না? ওকে, 18টা করে মৌল আছে। এবার দেখো প্রথমে 2টা মৌল ছিল, তারপর 8টা করে মৌল ছিল, তারপর 4 এবং 5-এ 18টা করে মৌল আছে, এই জন্য এদেরকে দীর্ঘ পর্যায় বলা হয়। এরপর 6 এবং 7-কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়। কেন? কারণ এখানে অ্যাকচুয়ালি 32টা করে মৌল আছে। তাহলে একটা জিনিস আমরা কিন্তু বুঝে ফেললাম, 2, 8, 8, 18, 18, 32, 32, এটাকে পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার বলা হয়। তাহলে কি বললাম? 2, 8, 8, 18, 18, 32, 32। তাহলে 2 এর জন্য অতি ক্ষুদ্র প্রথম পর্যায়, 2 আর 3 8টা করে মৌল ক্ষুদ্র পর্যায়, 4 এবং 5 বৃহৎ বা দীর্ঘ পর্যায় 18টা করে মৌল। এরপর মানে 2-এ হচ্ছে 8টা করে মৌল, আমি ভুল বলেছি, 1-এ হচ্ছে 2টা অতি ক্ষুদ্র, 2 আর 3-এ 8টা মৌল ক্ষুদ্র পর্যায়, 4 এবং 5 18টা করে মৌল দীর্ঘ পর্যায় অথবা বৃহৎ পর্যায়, 6 এবং 7 অতি বৃহৎ অথবা অতি দীর্ঘ পর্যায়, যেখানে মৌল আছে 32টা করে। ঠিক আছে, তাহলে তোমরা বলো তো যে আমাদের পর্যায় সারণীতে সব থেকে বড় পর্যায় কোনটা? উত্তর কি হবে? এবং সব থেকে ক্ষুদ্র পর্যায় কোনটা? আমাকে বলো এবং বলবা কেন। সব থেকে ক্ষুদ্র পর্যায় কোনটা, ছোট পর্যায় কোনটা এবং সব থেকে বড় পর্যায় কোনটা এবং কেন বলা হয়। তাহলে পর্যায় রিলেটেড আইডিয়া কিন্তু আমাদের একদম ক্লিয়ার হয়ে গেল। মৌলগুলোর নামও তোমাদেরকে মুখস্থ করাবো কিছুক্ষণ পরে। ঠিক আছে, ওকে। এবার আসো যেহেতু আজকে ফার্স্ট এই চ্যাপ্টারের প্রথম ক্লাস, একটু বাকিদেরকে মেনশন করে ফেলো যেন সবাই মিলে যুক্ত হইতে পারে। আচ্ছা প্রমিদে এখনই ড্র করার দরকার নেই, আমি আগে শেখাই।
তাহলে চোখ বন্ধ করলে বুঝতে পারবা 1 নম্বরে 2টা মৌল, 2 3-এ 8টা মৌল, 4 5-এ 18টা মৌল, 6 7-এ 32টা মৌল। ঠিক আছে, এইভাবে চিন্তা করো। এবার পর্যায়ে কয়টা কয়টা করে মৌল আছে এবং একই সাথে তাদের স্পেশাল নাম কি সেটাও কিন্তু আমরা বুঝে ফেললাম, রাইট? এবার আসো, এবার আমরা যাব গ্রুপে। গ্রুপে পর্যায় সারণীতে টোটাল গ্রুপ আছে কয়টা? পর্যায় সারণীতে টোটাল গ্রুপ আছে কয়টা? নেট প্রবলেম? স্যার নেট প্রবলেম হচ্ছে, দেখো তো কেমন লাগছে? মানে বেস্ট না। হ্যাঁ, তাহলে একটু বলা দিয়ে দাও কি স্যার? ঘামায় টামায় তারপর দাও, ঘামায় টামায় দাও। না বলা দিচ্ছি, বলা ঘামাইলে এমনি বলে। এখন কি ঠিক আছে? স্যার নেট প্রবলেম হচ্ছে, ভিডিও দেখা যায় না। শশী এখন কি ঠিক আছে? একটু বলো তো। বলে আপনাদের নেট প্রবলেম করতেছে। শশী লিখছে আপনাদের, আপনাদের। এখন ঠিক আছে, ফাইন, ওকে। তো চলো, এখন আর আটকাচ্ছে না তো। নেট আটকাইলে নেট কাটকা বকা দিয়ে দিবা। নেট এত সমস্যা করতেছে আমাদের এত সুন্দর ক্লাসের মাঝখানে এসে, একটা বকা দিয়ে দিবা। মাশফি ক্লিয়ার? এখন ঠিক আছে, ওকে। বলা ভাই নেট প্রবলেম কই? নেট প্রবলেম ঠিক আছে তো? ক্লিয়ার ক্লিয়ার, নেটকে একটা বকা দিয়ে দাও। কলেজ এক্সামে আর লাইভ ক্লাস হয়? আচ্ছা, আজকে ভালো মতো ক্লাস করো। হ্যাঁ, তোমরা এবার চলে আসতেছি কোথায়? আমরা এবার চলে আসছি গ্রুপে। পর্যায় সারণীতে টোটাল গ্রুপ আছে কয়টা? পর্যায় সারণীতে টোটাল গ্রুপ আছে 18টা, 1 থেকে শুরু করে 18 পর্যন্ত। আগেও কিন্তু 18টা গ্রুপ ছিল জানো, যখন আধুনিক পর্যায় সারণী ছিল। এখন যেটা আছে এটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী। একটু চিন্তা করে দেখো, কখনো দেখেছো এরকম 1A 2A 1B 2B 3A 3B 4A 4B 5A 5B 6A 6B 7A 7B 8A 8B? দেখেছো না? এটা কিন্তু ছিল, ওইটা হচ্ছে আগের পর্যায় সারণীতে ছিল। আধুনিক পর্যায় সারণীতে ছিল, সর্বাধুনিক পর্যায় সারণীতে এগুলো নাই। ঠিক আছে, সর্বাধুনিক পর্যায় সারণীতে এগুলো নাই। তো আধুনিক পর্যায় সারণী হচ্ছে পুরাতন, 1989 সালের আগে পর্যন্ত। ঠিক আছে, সর্বাধুনিক পর্যায় সারণীতে 1 থেকে 18 পর্যন্ত, এখানে কোনো সমস্যা নাই। আগের পর্যায় সারণীতে 8 নামে 3টা গ্রুপ ছিল, 8A 9A, সরি 8 সম্ভবত হচ্ছে 8 9 10 নামে 8A ছিল। হ্যাঁ, 8 9 10 নামে 8A একটা গ্রুপ ছিল। ঠিক আছে, এটা কিন্তু একটা সমস্যা। ওকে, বুঝতে পারবা? হ্যাঁ, জিহাদ শিওর বুঝতে পারবা। এমন আছে হাজারি স্যারে, হ্যাঁ 2012 সালে একটা বইয়ে আছে এরকম। হ্যাঁ, আধুনিক পর্যায় সারণী বুঝো, আধুনিক হচ্ছে পুরাতন, সর্বাধুনিক পর্যায় সারণী হচ্ছে নতুন। আধুনিক পর্যায় সারণীতে এ বি উপশ্রেণী ছিল। 8 নাম্বার 8 9 10 নামে একটাই গ্রুপ ছিল যার নাম হচ্ছে 8A। একই নামে 3টা গ্রুপ কেমনে দেখাবো, কিছুক্ষণ পর দেখাবো। আরেকটা হচ্ছে তাদের কি ছিল, এ বি উপশ্রেণী ছিল। সেগুলো তো সমস্যা, সেগুলো সমাধান করে এই পর্যায় সারণী তৈরি করা হয়েছে। ঠিক আছে, সেগুলো সমাধান করে এই পর্যায় সারণী তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে পারফেক্ট পর্যায় সারণী, 1989 সালে ইউপ্যাক কর্তৃক স্বীকৃত একটা পর্যায় সারণী। ওকে, এ আর বি দ্বারা কি বোঝায় পরে বোঝাচ্ছি। হ্যাঁ, উপশ্রেণী বোঝায়। এগুলো হচ্ছে এক একটা গ্রুপ বা শ্রেণী, ওগুলো হচ্ছে উপশ্রেণী। হ্যাঁ, এ আর বি নিয়ে কি বুঝায়, কেমনে সেটা বের করে দেখাচ্ছি, কেমনে কি হয়েছে দেখাচ্ছি। আচ্ছা, এখন যেহেতু প্রশ্ন করলাম, আমি জিনিসটাতে তোমাদেরকে একটু নিয়ে যাই। হ্যাঁ, একটু নিয়ে যাই, একটু নিয়ে যাই। এই যে এখানে দেখো, উপর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
এরা কারা? আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? ঠিক আছে, এটা মনে হচ্ছে না এটা দেখে? এটা হচ্ছে সর্বাধুনিক, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে আধুনিক। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? তো উপরের গুলো দেখো, উপরের গুলো হচ্ছে আমার সর্বাধুনিক, দেখো 1 থেকে শুরু করে 18 পর্যন্ত, আর নিচে দেখো 1A 1B 2A 2B, ঠিক আছে এগুলো। তো এগুলোতে সমস্যা কি ছিল দেখো? 1 নাম্বার সমস্যা হচ্ছে এই যে 8 9 10 নামে একটাই গ্রুপ ছিল 8B, ঠিক আছে 8 9 10 নামে একটাই গ্রুপ ছিল 8B, আর প্রত্যেকটার এই যে AB উপশ্রেণী ছিল। এগুলো তো সমস্যা, এই সমস্যার সমাধান করেই সর্বাধুনিক পর্যায় সারণী 1989 সালে প্রতিষ্ঠিত করা হয়, ঠিক আছে 1989 সালে, ঠিক আছে। ওকে, আমার মনে হয় এখন তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আর এই যে গ্রুপ আর পর্যায় নির্ণয় এই টপিকে আসে তখন তোমাদেরকে শিখাবো, ঠিক আছে। ওকে ফাইন, এবার আসো আমাদের আসল পর্যায় সারণীতে। আসল সর্বাধুনিক পর্যায় সারণী গ্রুপ কয়টা? 18টা। প্রত্যেকটা গ্রুপের কিন্তু আবার স্পেশাল নাম আছে। 1 নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। 1 নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। কেন? কারণ এরা পানিতে চুবাইলে, এই লিথিয়ামকে পানিতে চুবাইলে লিথিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করবে, ঠিক আছে। তার মানে এরা কিন্তু নিজেরা ক্ষার না, এরা ক্ষার প্রডিউস করে। এরা ক্ষার প্রডিউস করে বলে এই জন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার আসো 2 নম্বরে যে মৌল সমূহগুলো আছে, ধাতু সমূহ আছে, তাদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। কেন বলা হয়? দুটো কারণে বলা হয়। একটা হচ্ছে এরা মাটি থেকে তৈরি, মৃত্তিকা থেকে উৎপন্ন, আর দুই হচ্ছে মৃত্তিকা থেকে উৎপন্ন, আর দুই হচ্ছে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, ঠিক আছে ফাইন। এবার আসো 3 থেকে শুরু করে 12 পর্যন্ত এদেরকে বলা হয় অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। 3 থেকে শুরু করে 12 পর্যন্ত এদেরকে বলা হয় অবস্থান্তর ধাতু। এদেরকে বলা হয় অবস্থান্তর ধাতু। অবস্থান্তর ধাতু বলা হয় 3 থেকে শুরু করে 12 পর্যন্ত। যদিও এদের মধ্যে একটু ভেজাল আছে, হ্যাঁ, যেমন ডি ব্লক আংশিক পূর্ণ হইতে হবে স্থিতিশীল আয়নের, সেটা নিয়ে সামনে আলোচনা হবে 3 থেকে 12 পর্যন্ত। এবার আসো গ্রুপ 11 এর একটা স্পেশালিটি আছে, CuAgAu কপার সিলভার গোল্ড। এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। CuAgAu প্রায় পরীক্ষা আসে। কোন গ্রুপের ধাতু সমূহকে মুদ্রা ধাতু বলা হয়? গ্রুপ 11। নিচের কোনটি মুদ্রা ধাতু? কপার সিলভার গোল্ড ছাড়া বাকি যেটা আছে সেটা। নিচের কোনটি মুদ্রা ধাতু? কপার সিলভার গোল্ড। মুখস্থ করতে হবে, ঠিক আছে। ওকে, না পুরোটাই দেখা যাচ্ছে, ক্যামেরা যা দেখা যাচ্ছে এগুলোই, আর এই লাইন না দেখা গেলেও সমস্যা নাই, ঠিক আছে। ওকে ফাইন, এবার আসো এবার দেখো চলে যাব হচ্ছে গ্রুপ 15তে। 15তে যারা আছে তাদেরকে নিক্টোজেন বলা হয়। কেন বলা হয়? কারণ এরা শ্বাসরোধ করে। নিক্টোজেন শব্দের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। গ্রুপ 16তে যারা আছে তাদেরকে চালকোজেন বলা হয়। কেন? চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী। চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী, তার মানে এরা আকরিক উৎপাদন করে, ঠিক আছে, এরা আকরিক উৎপাদন করে। 16তে যারা আছে, এরপর 17তে যারা আছে তাদেরকে বলা হয় হ্যালোজেন, কারণ এরা সামুদ্রিক লবণ উৎপাদন করে। গ্রুপ 17তে যে মৌলসমূহ আছে। এরপর গ্রুপ 18তে যারা আছে তাদেরকে কয়েকটা নামে ডাকা হয়। একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস বা অভিজাত গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস বা অভিজাত গ্যাস, ঠিক আছে ফাইন। এবার আসো নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস বা অভিজাত গ্যাস। এর মধ্যে একটা জিনিস স্পেশালিটি আছে, সেটা হচ্ছে উপধাতু। আমরা পরবর্তীতে দেখাবো একটা চার্টের মাধ্যমে। জি বেআই সামনে আসেন, সাবধানে টুলে বসেন, ঠিক আছে। যেমন দেখো বোল্ড করা আছে বোরন, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, হ্যাঁ, বিসমাথ। এগুলো হচ্ছে সব এক একটা, এগুলো হচ্ছে সব এই যে দেখো যেগুলো বোল্ড করা আছে, হ্যাঁ, এই যে বোরন, সিলিকন, আর্সেনিক, হ্যাঁ, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হচ্ছে টেলুরিয়াম, এগুলো হচ্ছে এক একটা উপধাতু। এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যবর্তী একটা আচরণ করে এরা। উপধাতু বা অপধাতু বলা হয়ে থাকে, ঠিক আছে ফাইন। এগুলো নিয়ে সামনে আমরা একটা ছন্দ শিখবো। তাহলে প্রথম থেকে আমরা একটু রিভাইজ করি। ওকে আসিফ মাহবুব, ঠিক আছে ভাইয়া, একটু মনোযোগ দাও আবার। তাহলে গ্রুপ 1 এদেরকে কি বলা হয়?
গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু, গ্রুপ 2 মৃৎ ক্ষার ধাতু, 3 থেকে 12 অবস্থান্তর ধাতু, 11 মুদ্রা ধাতু, 15 চালকোজেন, 16 হ্যালোজেন, 17 আমি ভুল বলেছি 16 চালকোজেন, 17 হ্যালোজেন, 18 নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস বা অভিজাত গ্যাস। ঠিক আছে, এবার এর মাঝখানে আমরা অপধাতু পড়েছি। জিবিআই সামনে আসেন, সাবধানে টুলে বসেন, কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, মুখস্থ করতে হবে না, আমি যেভাবে পড়াই এইভাবে ধীরে ধীরে পড়ো, দেখো কেমনে পর্যায় সারণী মুখস্থ হয়ে যায় বুঝতেও পারবা না। এবার আসো আমরা কি পড়বো, পর্যায় সারণীর গ্রুপগুলোতে কতগুলো করে মৌল আছে আমার সাথে সাথে মুখস্থ করবো আমার দিকে তাকিয়ে। 1 নাম্বার গ্রুপে মৌল আছে 7টা, 18 নাম্বার গ্রুপে মৌল আছে 7টা, 1 এবং 18তে মৌল আছে কয়টা করে? 7টা করে। 1-এ 7টা, 18তে 7টা, 1-এ এবং 18তে মৌল আছে 7টা করে। 2-এ এসে একটা কমে গেছে, আবার 13 থেকে 17 পর্যন্ত দেখো 2-এ একটা কমে গেছে, 13 থেকে 17 পর্যন্ত এখানেও একটা কমে গেছে। তাহলে 2-এ মৌল আছে 6টা, 13 থেকে শুরু করে 17 পর্যন্ত মৌল আছে 6টা। 1-এ 18তে 7টা, 2-এ 13 থেকে 17 পর্যন্ত 6টা। কি মুখস্থ হয়ে যাচ্ছে না? তাহলে 1 2 13 থেকে 17 18, শেপ বুঝো, শেপ পাই। ওকে, গোলাম রাব্বানি অবস্থান্তর ধাতু কেন বলা হয় আমরা এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব। ডি ব্লকের স্থিতিশীল আয়নে D1 থেকে D9 থাকলে অবস্থান্তর ধাতু বলা হয়। এগুলো অনেক পরের আলোচনা, লেকচার 2 আর লেকচার 3 তে আমরা ডি ব্লক নিয়ে অনেক আলোচনা করব। আপাতত ব্লকই তো জানি না, স্থিতিশীল আয়নই তো জানি না, D1 D9 এগুলোই তো বুঝি না। ঠিক আছে, ধাপে ধাপে আগাতে দাও, সব ক্লিয়ার করে দিব, একদম ক্লিয়ার করে দিব। আচ্ছা, 15 নাম্বার গ্রুপ, এদেরকে বলা হয় নিক্টোজেন। এটার মানে হচ্ছে শ্বাসরোধ করে। এই যে গলা আটকাই দিলে কি হয়, শ্বাসরোধ হয়ে যায় না? শ্বাসরোধ করে এই নিক্টোজেন। চালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপাদনকারী, হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। ঠিক আছে ভাই, এবার আসো 4 থেকে শুরু করে হ্যাঁ 4 থেকে শুরু করে আমাদের 12 পর্যন্ত, 4 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটাতে মৌল আছে কয়টা? 1 2 3 4, 1 2 3 4। এই যে 4 থেকে শুরু করে 12 পর্যন্ত মৌল আছে কয়টা? প্রত্যেকটাতে আছে 4টা করে, প্রত্যেকটাতে 4টা করে মৌল আছে। এই নিচের এরা কিন্তু আবার এই 4 নাম্বার গ্রুপে না। নিচের এরা কি 4 নাম্বার, এরা কি 5 নাম্বার, এরা কি 6 নাম্বারে? না, এদের হিসাব আলাদা, বুঝাচ্ছি। তাহলে 4 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে মৌল আছে 4টা করে। এবার আসো 3 নাম্বার গ্রুপ, খুব ভালো মতো মনোযোগ দিবা। 3 নাম্বার গ্রুপে কি হইছে? 3 নাম্বার গ্রুপে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম। এই যে এখানে একটা স্টার সাইন দেওয়া আছে না, স্টার সাইনের পরে এই সবগুলো মৌল এই যে এখানে হাফনিয়ামের এখানে বসবে, ল্যান্থানামের পরে। 57 থেকে 72 কেমন হইছে? মাঝখানে গ্যাপ কেন? 14 ঘর গ্যাপ। 57 পরে তো 58 হওয়ার কথা, 58 কই? এই যে সেরিয়াম। তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে 14টা মৌল, এটাই স্টার সাইনের এখানে বসার কথা। তাহলে এদেরকে নিয়ে যদি তুমি এখানে বসায় দাও, তাহলে এরা সরে চলে যাবে এদিকে না? দেখো 72টা কই যাবে? 72টা এই যে এখান থেকে শুরু হবে, পর্যায় সারণীর একটা দারুণ লেজ বের হবে এরকম। পরটা দেখো তো, অ্যাক্টিনিয়াম 89 থেকে 104 হয়ে গেছে কেমনে? রাদারফোর্ডিয়াম কেমনে হইছে? তাহলে এই থোরিয়াম থেকে শুরু করে আমাদের ওই যে লরেনসিয়াম, এটা সবাই বসবে এখানে। তারপর এখান থেকে শুরু হবে 104, অর্থাৎ রাদারফোর্ডিয়াম, ডুবনিয়াম, এরা এই যে এখান থেকে শুরু হবে। তাহলে পর্যায় সারণীর একটা খুব সুন্দর লেজ তৈরি হবে। তাহলে লেজ বিশিষ্ট পর্যায় সারণী পেয়ে যাব আমরা। তাহলে পর্যায় সারণীকে আমরা শেয়াল নামে ডাকবো কালকে থেকে। তো এই যে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, হ্যাঁ সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, এই জন্য অ্যাকচুয়ালি আমরা সৌন্দর্য রক্ষার্থে এরকম একটা কাজ করেছি। তখন সেই পর্যায় সারণী দেখে আমরা কি বলতাম জানো? এরা কারা, কোত্থেকে এলো এরা, তাই না? এরকম বলতাম, আর এই পর্যায় সারণী তো চিনি না, কোত্থেকে আসছে এটা। তো তখন আমরা পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষার্থে আমরা কি করেছি? তোরা না বেয়াদবি করছিস, তোরা না পর্যায় সারণীকে অগোছালো বানায় ফেলতেছিস, যা তোরা নিচে যা। তখন ওই দুটা পর্যায়কে নিচে পাঠিয়ে দেওয়া হইলো, ওই দুটা পর্যায়কে
নিচে পাঠিয়ে দেওয়া হইলো, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, ওই দুটো পর্যায়কে যে নিচে পাঠিয়ে দিলাম, কত নাম্বার পর্যায়ের মৌল তারা? এই লাইন থেকে যে 14 জনরে পাঠিয়ে দিলাম, তারা সবাই হচ্ছে 6 নাম্বার পর্যায়ের। এই অ্যাক্টিনিয়াম সহ যাদেরকে আমরা নিচে পাঠিয়ে দিলাম, তারা সবাই 7 নাম্বার পর্যায়ের। আর এই যে তোমার স্ক্যান্ডিয়াম, তারপর ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম সহ এরা যারা আছে সবাই গ্রুপ 3 এর মৌল। তাহলে গ্রুপ 3 এ টোটাল কয়টা মৌল আছে দেখো। স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাইট সারি শুরু হচ্ছে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত 15 জন, যাদের অবস্থান এই গ্রুপ 3 এ। অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে লরেনসিয়াম পর্যন্ত আরো 15 জন। তাহলে 15, 15, 30 আর 2 কত হবে? পর্যায় সারণীর সব থেকে বড় নাম্বার গ্রুপ কোনটা এবং সেখানে কয়টা মৌল আছে? চটপট কমেন্ট করো দেখি, ঠিক আছে। পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ কোনটা এবং সেখানে কয়টা মৌল আছে? চটপট কমেন্ট করো দেখি কতটুকু বুঝছো। এই যে ল্যান্থানাম 6 নাম্বার পর্যায়, অ্যাক্টিনিয়াম 7 নাম্বার পর্যায়, কিন্তু তাদের গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার কত? ঠিক আছে, তাদের গ্রুপ নাম্বার কত? দেখো এইখানে টোটাল 15টা মৌল যাদেরকে ল্যান্থানাইট সিরিজ বলা হয়, এখানে 15টা মৌল যাদেরকে অ্যাক্টিনাইট সিরিজ বলা হয়। ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইড এরা কত থেকে কত? এরা হচ্ছে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত। তাহলে এদের 57 থেকে 71 পর্যন্ত মাথায় রাখতে হবে। অ্যাক্টিনাইট সমূহ কত? অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত, তাইলে 89 থেকে 103 পর্যন্ত। এখানে একটা নতুন জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এরা পর্যায় কত? এটা পর্যায় 6, এটা পর্যায় 7, আর এরা হচ্ছে কম্বাইন্ডলি গ্রুপ নাম্বার হচ্ছে এদের কত? গ্রুপ নাম্বার হচ্ছে 3। তাইলে এরা 15 জন, এরা 15 জন, টোটাল কত? 32 জন, ঠিক আছে। ওকে, 32টা গ্রুপ 3 এবং পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ। এখানে 32টা মৌল আছে, পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ, এবং সেটা হচ্ছে কত? 3 নাম্বার। তাইলে নিশ্চয়ই এই জায়গার অনেকেই দেখবা, অনেক পর্যায় সারণীতে দেখবা এখানে স্টার দেওয়া আছে, এখানে 15টা আছে, এখানে ডাবল স্টার দেওয়া আছে, এখানে 15টা আছে। কিন্তু এখানে ধরো এই পর্যায় সারণীটা যেটা আমি নিজে হাতে ড্র করেছি, এটা এই যে এগুলো সব আমার হাতের লেখা, এই যে ডি ব্লক লেখা, খাদ্যাতু, মৃৎ খাদ্যাতু উপরে সবই আমার হাতের লেখা, কিন্তু এটা আমার নিজে ড্র করা পর্যায় সারণী। যদি এটা হচ্ছে পরে টাইপ করা, তো বাকিটা আমার হাতে লেখা। তো দেখো এখানে 14 আর এখানে 1, যা কথা এখানে যদি 15টা আমরা তোমার হচ্ছে কলাম দিতাম তাও সেম কথা। মানে তোমাকে বুঝে নিতে হবে ঘটনাটা কি। এদের অবস্থান হচ্ছে অ্যাকচুয়ালি এইটার পরে, এদের অবস্থান হচ্ছে অ্যাকচুয়ালি এইটার পরে। তাহলে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারি আমরা বুঝে ফেললাম, তাই না? ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারি আমরা ক্লিয়ারলি বুঝে ফেললাম। তাহলে চলো আমরা আবার রিভাইজ দেই। মৌল হচ্ছে 32টা। তো আমরা আবার রিভাইজ করি পর্যায় সারণীতে, আমরা আবার রিভাইজ করি পর্যায় সারণীতে টোটাল গ্রুপ আছে কয়টা? 18টা। 1 নাম্বার এবং 18 নাম্বার গ্রুপে মৌল আছে 7টা করে। 2 নাম্বার এবং 13 থেকে 16 পর্যন্ত, আমার সাথে রিভাইজ করো। 2 নাম্বার এবং 13 থেকে 17 পর্যন্ত মৌল আছে 6টা করে। 4 থেকে শুরু করে 12 পর্যন্ত মৌল আছে 4টা করে। 3 এ মৌল আছে 32টা এবং এটাই হচ্ছে পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ। 7, 7, 6, 6, 4, 32। ক্লিয়ার? এখানে কি ছিল? 2, 8, 8, 18, 18, 32, 32। কে ক্লিয়ার হচ্ছে না? এবার তোর পর্যায় সারণী চিন্তা করো। 1, 2, 3, 12, 13, 17, 18। কি আস্তে আস্তে পর্যায় সারণী একটু মাথার মধ্যে ছক আঁকা হয়ে যাচ্ছে না? আবার জানলাম আমি যে 1 নম্বর গ্রুপকে খাদ্য ধাতু, 2 নম্বর গ্রুপকে মৃৎ খাদ্য ধাতু, 3 থেকে 12 পর্যন্ত অবস্থান্তর ধাতু, 11 নম্বরকে মুদ্রা ধাতু বলা হয়, 15 নম্বরকে নিট্রোজেন বলা হয়, 16 নম্বরকে চালকোজেন বলা হয়, 17 নম্বরকে হ্যালোজেন বলা হয়, 18 নম্বরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এভাবে এক নিঃশ্বাসে বলে বলে মুখস্থ করো, কারণ এটা মাথার মধ্যে যত গেঁথে যাবে এই চ্যাপ্টারটার বেসিক তত ক্লিয়ার হবে, তত সহজেই চ্যাপ্টারটা পড়তে পারবা। পুরো পর্যায় সারণী মাথার মধ্যে একদম মানচিত্রের মতো করে ড্র করে নাও, দেখবে এই চ্যাপ্টারটা তোমার কাছে পানি হয়ে যাবে। আরো ক্লিয়ার করতেছি, আরো ক্লিয়ার করতেছি। ওকে,
মুখস্থ হয়ে গেছে আমি জানো, দেখো আরো কত কিছু তোমাদেরকে মুখস্থ করায়। দেখো পর্যায় সারণীর আজকে বস বানায় ছাড়বো, এতদিন তো এইসব পর্যায় সারণী এভাবে পড়ো নাই, আজকে বস বানাইতেছি। ঠিক আছে, আজকে বস বানাইতেছি। এবার আসো সব বাদ, এবার আমরা পড়বো পর্যায় সারণীর ব্লক। 18 শেষ, 7 শেষ, 7টা পর্যায় শেষ, 18টা গ্রুপ শেষ। পর্যায় সারণীর ব্লক হচ্ছে 4টা, এটা নতুন টার্ম, এসএসসি পরে নতুন শিখতেছো। পর্যায় সারণীর ব্লক কয়টা? 4টা। এসপিডিএফ, এসপিডিএফ খুব দারুণ ভাবে এটা মুখস্থ করব। ব্লক কেমনে মুখস্থ করে? ব্লক কেমনে মুখস্থ করে পর্যায় সারণীর? ধরো সোডিয়াম এর সর্ববহিস্থ ইলেকট্রনটা, 11 নম্বর ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে? এস অরবিটালে, কারণ 3s1। তাহলে কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করবে সেটাই হচ্ছে সেই ব্লকভুক্ত মৌল। কোনো একটা মৌলের সর্ববহিস্থ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করবে সেটা হচ্ছে এস, সেটা সেই ব্লকভুক্ত মৌল। ধরো নাইট্রোজেন, ইলেকট্রন বিন্যাস করে দেখো তো। আকরিকটা কি একজন বলেছে? আকরিক মানে হচ্ছে ধাতুকে তো আমরা নিষ্কাশন করি না, ইন্টারনে দশম চ্যাপ্টারে পড়েছে, সোডিয়াম নিষ্কাশন করব, ক্যালসিয়াম নিষ্কাশন করব। তো খনি থেকে আমরা ময়লা মাটি, ময়লা যুক্ত ধাতু নিয়ে চলে আসি না, ওটাকে পরে ময়লা টয়লা পরিষ্কার করে গোছল টোছল করায় বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করি। ওই ময়লা যুক্ত ধাতুটাই হচ্ছে আকরিক। যেখান থেকে যেমন লেডের গ্যালেনা পড়েছ না, অ্যালুমিনিয়ামের অ্যালুমিনা, জিঙ্ক কার্বনেট, ক্যালসাইটের নাম শুনেছো তোমরা, জিঙ্ক ব্লেন্ডের নাম শুনেছো, যেগুলো থেকে ধাতু নিষ্কাশন করা হয়, নাম শুনেছো না? ওগুলো হচ্ছে আকরিক। ময়লা মাটি যুক্ত ধাতু হচ্ছে যে খনি থেকে নিয়ে আসি, ওইটাই হচ্ছে আকরিক। আচ্ছা, এবার আসো, এবার একটা জিনিস খেয়াল করো যে ব্লক কোনো একটা মৌলের, দেখো মুখস্থ করাই ছাড়তেছি, কোন একটা মৌলের সর্ববহিস্থ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করে সেটা হচ্ছে ব্লক। হাইড্রোজেন কোন ব্লকের মৌল? 1s1, এস ব্লকের মৌল। নাইট্রোজেন কোন ব্লকের মৌল? 1s2, 2s2, 2p3, পি ব্লকের মৌল। আয়রন কোন ব্লকের মৌল? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 4s2, 3d6, d6, আয়রন ডি ব্লকের মৌল। ক্লিয়ার? এবার চলো আমরা জিনিসটা একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, এবার আমরা জিনিসটা একটু অ্যানালাইসিস করি। ঠিক আছে, আমরা এবার জিনিসটা একটু অ্যানালাইসিস করব। ওকে, তো এবার আমরা যদি দেখি পর্যায় সারণীতে এস ব্লকভুক্ত মৌল কোথায় আছে, পর্যায় সারণীতে এস ব্লকভুক্ত মৌল কোথায় আছে। তো দেখো এই যে আমি কালার দিয়ে বোল্ড করেছি না, দেখো কালার দিয়ে বোল্ড করেছি না, এটা হচ্ছে পর্যায় সারণীর এস ব্লকভুক্ত মৌলের গ্রুপ। গ্রুপ 1 এবং 2, দেখো তো এদের সবার সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করেছে। কারণ দেখো 1s1, 2s1, 3s1, 4s1, 5s1, 6s1, 7s1, 2s2, 3s2, ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটা কি? 3s2। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করেছে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপের যত মৌল আছে তারা সবাই এস ব্লকভুক্ত মৌল, কারণ তাদের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করেছে। তাহলে তোমরা আমাকে বলো এস ব্লকভুক্ত মৌলের সংখ্যা কত? এস ব্লকভুক্ত মৌলের সংখ্যা কত? তোমরা আমাকে বলো এস ব্লকভুক্ত মৌলের সংখ্যা কত? নেট সমস্যা না? এটা কোনো কথা? আচ্ছা, নেট সমস্যা করতেছে না? আমার তখন দেখলাম তখন বললাম ঠিক আছে। আসেন ক্লাস বলেন। বিরক্ত লাগবে আজকে ভাই, আমি কল দিয়ে সময় বড় করবো নাকি? কল দেবো? গিফট করো মিয়া, কল দেবো কি বলেন? এটা নেটটা গিফট করো। গিফট করো একটা কিছু, বার্থডে আমার। এখন কি ঠিক আছে নেট? একটু বলো তো আমাকে। খুবই সরি আসলে,
ঠিক আছে তো না? ওকে 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 ওকে, হিলিয়াম বাদ দিয়ে বলতেছে, আচ্ছা ওকে ফাইন। এই যে সবগুলো গাধার দল, এমন একটা পিটানি দিব, এই যে এখানে হিলিয়াম বসে আছে, ওর সর্ববহিষ্ঠ স্তর কি হবে? সর্ববহিষ্ঠ স্তর কি হবে? 1s2 হবে না? তাহলে এই যে চুপটি করে কোনা এইরকম করে বসে আছে বিড়ালের মতো করে, ও কি এস ব্লক ভুক্ত মৌল না? তাহলে এই যে 7 আর 6 13, আর এই বিড়ালটা সহ টোটাল কয়টা? 14টা। এইটা হইতেছে ব্যতিক্রম, 18তে চুপটি করে বসে আছে। কিন্তু কিন্তু আমাদের এস ব্লক ভুক্ত মৌলের সংখ্যা হচ্ছে 14টা। 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপে তারা আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপে তারা আছে। কিন্তু তা সত্ত্বেও 18 নম্বর গ্রুপে একজন ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, তাহলে পর্যায় সারণীতে মোট গ্রুপ নাম্বার হচ্ছে, মোট এস ব্লক ভুক্ত মৌলের সংখ্যা হচ্ছে 14টা। কয়টা? 14টা। কয় কয় নম্বর গ্রুপে আছে? 1 এবং 2 নম্বর গ্রুপে। ঠিক আছে, এবার আসো। ওকে, প্লাটিনাম ডাইঅক্সাইড কাউন্ট করছো, ফাইন, থ্যাংক ইউ। এবার আসো, পি তে পাওয়ার প্লে। খুব গুরুত্বপূর্ণ দারুণ একটা ম্যাচ হইতেছে, হ্যাঁ খুব দারুণ একটা ম্যাচ হচ্ছে। আমি ব্যাটিং করতেছি, 1 ওভারে রান দরকার হচ্ছে, ধরো 1 ওভারে রান দরকার, হ্যাঁ বলতেছি আবার, দাঁড়াও জাস্ট সেকেন্ড। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ম্যাচ হইতেছে, গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলা জেতার জন্য 1 ওভারে 36 রান দরকার। ইয়াসিন বল করতেছে, এবার ইয়াসিন বল করছে, আমি ব্যাট করতেছি, ইয়াসিন বলতেছে 1 ওভারে 36 হয়, আমিও ভাবতেছি হবে না। প্রথম বল করলো ছক্কা, পরে বল করছে ছক্কা। বলে রাখি পাওয়ার প্লে চলতেছে, তারপরে বল করছে লেগ সাইড দিয়ে ছক্কা, তারপরে বল করছে অফ সাইড দিয়ে ছক্কা, তারপর বল ফুল টাচ করছে ছক্কা। সবাই ইয়াসিন বলতেছে আরে লাস্ট বল 6 মারতে পারবে না, ইয়াসিন বলতেছে মারতেই পারবে না, বোল্ড করে দিব। বল করছে ছক্কা। 6 বলে ইয়াসিন বিশ্বসেরা বলার, 6টা ছক্কা খাইলো। পাওয়ার প্লে চলতেছিল, পাওয়ার প্লেতে ইয়াসিন 6 বলে 6টা ছক্কা খাইছে। ঠিক আছে, পাওয়ার প্লেতে ইয়াসিন 6 বলে 6টা ছক্কা খাইছে। তাহলে কত রান দিছেন? 36 রান দিছে না? পিতে পাওয়ার প্লে 6 বলে 6টা ছক্কা, 36। গ্রামে তোমরা যখন খেলো দেখো তো এইভাবে রান কাটো না তোমরা, এই যে এইভাবে, এই যে দেখো আমরা রান কাটছি 6 বলে 6টা ছক্কা, চলতেছে পাওয়ার প্লে। পাওয়ার প্লেতে 6 বলে কেউ যদি 6টা ছক্কা খায় তার তো ক্যারিয়ার শেষ। কিন্তু আমাদের তো একটা জিনিস মুখস্থ হয়েছে, পিতে পাওয়ার প্লে, পিতে পাওয়ার প্লে 6 বলে 6টা ছক্কা, রান হইছে 36। পি ব্লক ভুক্ত মৌলের সংখ্যা কয়টা? 36টা। কত নাম্বার গ্রুপ থেকে কত নাম্বার গ্রুপ? 13 নাম্বার গ্রুপ থেকে 18 নাম্বার গ্রুপ পর্যন্ত হিলিয়ামটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে কি মনে থাকবে না? পিতে পাওয়ার প্লে, পিতে পাওয়ার প্লে 6 বলে 6টা ছক্কা। ঠিক আছে, পিতে পাওয়ার প্লে 6 বলে 6টা ছক্কা। তাহলে পি ব্লক ভুক্ত মৌলের সংখ্যা হচ্ছে 36টা, পি ব্লক ভুক্ত মৌলের সংখ্যা হচ্ছে 36টা। এবং কত নাম্বার গ্রুপ থেকে কত নাম্বার গ্রুপ পর্যন্ত? তারা 13 থেকে 18 পর্যন্ত। আবার ওই যে চিন্তা করে দেখো, 13, 3 থেকে 12 পর্যন্ত সবার 4 থেকে 12 পর্যন্ত সবার 4টা করে মৌল অবস্থিত, তাই না? ক্লিয়ার হইছো তোমরা? কেমন লাগে? ইভান্স পরে বলো ভাইয়া, পরে এটা জানাচ্ছি কতদিনে শেষ হবে। কেমন লাগে? এত দারুণ একটা ক্লাস, নেট প্রবলেমের জন্য ডিস্টার্ব করতেছে বারবার। অবস্থান্তর হলে ধাতু হবে, অবস্থান্তর ধাতু জানাবো, হ্যাঁ এটা নিয়ে বলবো। সর্ববহিষ্ঠ সর্বশেষ ইলেকট্রনটি 1, সর্ববহিষ্ঠ স্তর হিসাব করা হয়, সর্বশেষ ইলেকট্রন হিসাব করা হয়, সর্ববহিষ্ঠ অরবিট হিসাব করা হয়, দুটা টার্ম সেম। সর্ববহিষ্ঠ অরবিট হিসাব করা হয়, সর্বশেষ ইলেকট্রন হিসাব করা হয়। অবস্থান্তর হলে অপধাতু হবে না, হ্যাঁ সবাই একটু কোয়ালিটিটা একটু আপ ডাউন করে নাও, হ্যাঁ।
ফোনের নিচ থেকে দেখো বামের দিকে কোয়ালিটি আছে, ডানের দিকে কোয়ালিটি আছে। ক্লিয়ার বাট নেট বাজে। চ্যাপ্টার 1 পড়াবো অন্তরা তোর। আচ্ছা, তো এতটুকু বুঝেছো কিনা বলো এবং ক্লিয়ার কিনা সেটা বলো, যে পি ব্লকভুক্ত মৌলের সংখ্যা এই যে 13 থেকে 18 পর্যন্ত, এটা ক্লিয়ার কিনা। এখন কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ক্লিয়ার, অল ক্লিয়ার। এবার আসো আমরা ডি ব্লক নিয়ে স্টাডি করব, ঠিক আছে? এবার আমরা আসো ডি ব্লক নিয়ে স্টাডি করব, ঠিক আছে? এসপিডিএফ না, আমরা এবার ডি নিয়ে স্টাডি করব। ডি এস পি, মাঝখানে এবার ডি, ঠিক আছে? মাঝখানে হঠাৎ করে একটা জিনিস খেয়াল করছো তোমরা? 1 2 ধূপ করে পড়ে গেছি 3 থেকে 12 পর্যন্ত, 13তে আবার উঠে পড়ছি। 1 2 ধূপ করে পড়ে গেছি 3 থেকে 12 পর্যন্ত, আবার উঠে পড়ছি 13 থেকে 17 পর্যন্ত, আবার উঠে পড়ছি। কি মনে পড়তেছে না? প্রথমে তো আমরা এটা পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, যে মাঝখানে কত থেকে কত পর্যন্ত গর্ত আছে। দেখো 3 থেকে শুরু করে 12 পর্যন্ত না, এটাই হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল। 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, এটাই হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল। এখন একটা জিনিস দেখো, 4 থেকে 12 পর্যন্ত, 4 নং 36, তাই না? এরপর 3-এ 1 2 3 4 5 4, আর এই যে থোরিয়াম, এই থোরিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, এদের কিন্তু এ ব্লকভুক্ত মৌল হওয়ার কথা ছিল। এই তিনটা হইতেছে বদমাইশ, এরা এ ব্লক মৌল হওয়ার কথা ছিল কিন্তু ডি এর সাথে বসতেছে। এরা এ ব্লকভুক্ত মৌল হওয়ার কথা ছিল, এ ব্লকভুক্ত মৌল হওয়ার কথা ছিল, কিন্তু এরা আসলে ডি ব্লকভুক্ত মৌল হইছে। এরা হচ্ছে বিশ্ব বদমাইশের বদমাইশ। হ্যাঁ, এদের জন্ম উগান্ডাতে কিন্তু থাকে বাংলাদেশে, তোমাদের ডিডিটি ভাইয়ের মতো জন্ম কিন্তু উগান্ডাতে। কোন ফাঁক দিয়ে যে বাংলাদেশে এসে পড়ছে। এবার দেখো তাহলে ডি ব্লকভুক্ত মৌলের সংখ্যা 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, যেখানে প্রত্যেকটা গ্রুপে কটা করে মৌল? 4টা করে মৌল, তাহলে 4 10 40। কিন্তু হওয়ার কথা কি আসলে? এই যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এরা তো এই ব্লকভুক্ত মৌল হওয়ার কথা, কিন্তু তারা 6 নম্বর 7 নম্বর পর্যায়ে অবস্থিত থেকেও তারা আসলে ডি ব্লকভুক্ত মৌলের মতো তাদের সাথে অবস্থান করতেছে, কারণ তাদের ইলেকট্রন বিন্যাস অ্যানালাইসিস করে দেখা গেছে তাদের সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করছে, ঠিক আছে? ওকে, এখন দেখো সবকিছু ক্লিয়ার আছে তো? সবাই দেখো, মনোযোগ দাও। তো এই যে দেখো ডি ব্লকভুক্ত মৌল কত নাম্বার থেকে কত নাম্বারের মধ্যে আছে? কত নাম্বার থেকে কত নাম্বারের মধ্যে আছে? 3 থেকে শুরু করে 12 পর্যন্ত। তাহলে ডি ব্লকভুক্ত মৌলের টোটাল সংখ্যা হচ্ছে 41টা। তাহলে সেই অনুযায়ী এ ব্লকভুক্ত মৌলের সংখ্যা তো 3টা কমে যাবে, এই যে 3টা উগান্ডা। তাহলে এ ব্লকে এই 15 15 30 হওয়ার কথা ছিল 30টা, কিন্তু ল্যান্থানাম বাদ, অ্যাক্টিনিয়াম বাদ এবং থোরিয়াম বাদ। তাহলে 30টা থেকে 3টা কমে গেলে এ ব্লকভুক্ত মৌলের সংখ্যা কয়টা হবে? 27টা। এ ব্লকভুক্ত মৌলের গ্রুপ নাম্বার কত? 3। এ ব্লকভুক্ত মৌলের পর্যায় কত? 6 7, ঠিক আছে? 6 7। হ্যাঁ, এ ব্লকভুক্ত মৌলের গ্রুপ নাম্বার কত? 3, পর্যায় কত? 6 7, পর্যায় কত? 6 7। স্যার ওই নেটে একটা ফোন দাও তো, আর একটা ক্লাস নিতে যে 3 4 বার নেট আটকাইতেছে। কি ঘর ডিমের নেট দেয় বুঝলাম না, একটা ক্লাস 3 4 বার আটকাইতেছে। ভালো আছো? ওকে বকাঝকা করো, গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আমি খুবই দুঃখিত, নেট প্রবলেম যেহেতু, একটু দুঃখিত। আরেকবার বুঝাচ্ছি, হ্যাঁ গোলাপ রাব্বানি, আবার বুঝাচ্ছি ভাইয়া, একটু সময় দাও। এখন যদি ক্লিয়ার থাকে আমাকে বলো, আমি আবারও বুঝাচ্ছি। যতবার বুঝাইতে হবে ততবার আমি বুঝাবো।
ঠিক আছে, এখন কি ক্লিয়ার আছে? তো রিক্যাপ করব। হ্যাঁ, তো এবার আসো আমার সাথে সাথে রিভাইজ দাও। দেখো আমি খুব সংক্ষেপে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আমার সাথে সাথে রিভাইজ দাও। ওকে ফাইন, এবার আমার সাথে রিভাইজ দাও। দেখো একবারে মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যতক্ষণ যতভাবে বোঝানো দরকার আমি বোঝাবো তোমাদের। দেখো ক্লিয়ার। পর্যায় সারণীতে টোটাল ব্লক আছে 4টা। ব্লকগুলোর নাম কি কি? এস পি ডি এফ। কয়টা ব্লক? এস পি ডি এফ। কেমনে ব্লক বের করে? কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে প্রবেশ করে সেটা দ্বারা ব্লক নির্ধারিত হয়। সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 11 নম্বর ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে, তাই সে এস ব্লকভুক্ত মৌল। হাইড্রোজেন এস ব্লকভুক্ত মৌল, হিলিয়াম এস ব্লকভুক্ত মৌল, নাইট্রোজেন 2p3 পি ব্লকে যেহেতু প্রবেশ করেছে নাইট্রোজেন পি ব্লকভুক্ত মৌল। কনসেপ্ট ক্লিয়ার? এবার পর্যায় সারণীতে এস ব্লকভুক্ত মৌল অবস্থিত গ্রুপ 1 আর 2 তে, কারণ তাদের সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন হচ্ছে এস অরবিটালে প্রবেশ করেছে। 1 এ 7টা, 2 এ 6টা, 13 এই যে বিড়ালের মতো চুপটি করে বসে আছে হিলিয়াম ব্যতিক্রম সহ টোটাল 14টা মৌল হচ্ছে এস ব্লকভুক্ত মৌল। টোটাল 14টা এস ব্লকভুক্ত। ওই যে ব্লক বলে দিলাম, পর্যায় সারণীর সর্ববহিষ্ঠ ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করে সেটা দ্বারা ব্লক নির্ধারিত হয়। হ্যাঁ, এটাকে ব্লক বলা হয়। ব্লক হচ্ছে 4টা। তাহলে 1 এবং 2 নম্বর গ্রুপ মৌল আছে 14টা। পাওয়ার প্লেতে ইয়াসিন 6টা বল করছে, 6টা বলে 6টা ছক্কা মারছে। পিতে পাওয়ার প্লে 6 বলে 6টা ছক্কা, 13 থেকে 18। এই যে দেখো বক্স করে দিছি, 6 বলে 6টা ছক্কা। পি ব্লকে মৌল কয়টা? 36টা। ঠিক আছে, পি ব্লকে মৌল কয়টা? 36টা। এবার আসো ডি ব্লক। 1 2 ধূপ করে পড়ে গেছি, 13 থেকে 17 18, তাই না? তাহলে 3 থেকে যে গর্তের মধ্যে পড়ে আছি, এই গর্তের মধ্যেই হচ্ছে ডি ব্লক। তাহলে 1 2 3 থেকে 12, তাহলে 3 থেকে 12 পর্যন্ত এখানে হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল। হওয়ার কথা কয়টা? দেখো 4 থেকে 12 পর্যন্ত 9, 4 নং 36, 37, 38 হওয়ার কথা। কারণ এই যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এরা সবাই তো এফ ব্লকে যাওয়ার কথা, তাই না? তারা তো 6 এবং 7 নাম্বার পর্যায়ের। কিন্তু 3টা উগান্ডা আছে যাদের জন্ম উগান্ডাতে, বাস করে বাংলাদেশে। একটা হচ্ছে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। এই 3টা চুপি 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 যে ডি ব্লকের নিচে যে বসে পড়ে। ঠিক আছে, ডি ব্লকের নিচে যে বসে পড়ে। তাইলে 38 আর 3 কত? 41। ডি ব্লকভুক্ত মৌলের সংখ্যা হচ্ছে 41টা। অথবা এভাবে মনে রাখতে পারো, এস এর উল্টো, এস হচ্ছে 14, ডি হচ্ছে 41। এস হচ্ছে 14, ডি হচ্ছে 41। এবার আসো বাকি, তাইলে এফ ব্লক 3 নাম্বার গ্রুপে হওয়ার কথা 15 15 30, আর 3টা উগান্ডা, ওরা তো ডি ব্লকে চলে গেছে। তাহলে 30 থেকে 3 বিয়োগ করে ফেলো 27। এফ ব্লকভুক্ত মৌলের সংখ্যা হচ্ছে 27টা। তাইলে 14 36 41 27। এবার আসো ইয়াসিনকে আমরা বলছি, এই এসপি ডি ব্লকে কয়টা মৌল আছে বল। বলে ভাই আমি তো ফিজিক্স পড়াই, আমি তো পারি না এইসব। তখন ওর বললাম তুই এভাবে নিচু হ, তোর আজকে পিটানি দিব। এরকম ইয়াসিন নিচু হইছে। এবার ওর পিঠে আমরা এখন তবলা বাজাবো। ইয়াসিনের পিঠে তবলা বাজাবো। কিভাবে তবলা বাজাবো? দুম 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 দুম। লাস্টে কি করব? মুখে একটা চটকানি দিব। তাহলে মারবো কিভাবে ওকে? ওর পিঠে আমরা এখন ড্রাম বাজাবো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মাঝখানে একটা। এবার মুখ তো এরকম করে আছে, তাইলে এখানে একটা চটকানি দিব। সব আমার সাথে সাথে করো, একটা লাভ আছে। দুম 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 দুম। কি হইলো? এখানে 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 এখানে। আমার সাথে একটু করো তো। হ্যাঁ, তাহলে এস পি ডি এফ, এস পি ডি এফ মুখস্থ হইতেছে। এস পি ডি এফ 1 2 13 থেকে 18, 3 থেকে 12, 3 এফ ওই যে নিচে দিয়ে। তাহলে এস পি ডি এফ, এস পি ডি এফ, এস পি ডি এফ। এদের পজিশন গুলো মুখস্থ হয়ে গেল না? 1 2 13 থেকে 18, 3 থেকে 12, তারপর নিচে দিয়ে আলাদা যেটা। তাহলে দেখো এভাবে যখন তুমি চিন্তা করছো, ব্লক ভুল হওয়ার আর কোনো সুযোগ নাই।
এইবার মনে মনে চিন্তা করো যে আমি পর্যায় সারণী আঁকাইতে পারতেছি কিনা, সেই শুরুতে চলে যাও, আমার সাথে সাথে রিভাইজ দাও। ঠিক আছে, এই যে এখানে 1-এ 18-তে 7টা করে মৌল, 2-এ 13 থেকে 17 পর্যন্ত 6টা মৌল, 4 থেকে শুরু করে 12 পর্যন্ত 4টা মৌল, 3-এ 32টা মৌল, 1-এ 2টা মৌল, 2-3-এ 8টা মৌল, 4-5-এ 18টা মৌল, 6-7-এ 32টা মৌল। এবার আসো পর্যায় সারণী আমরা সবাই এবার চোখ বন্ধ করব, সবাই আমরা এবার চোখ বন্ধ করব, পর্যায় সারণী আঁকবো। ঠিক আছে, এই পাশে লম্বা একটা দাগ দিছি, এই পাশে দাগ দিছি। এবার 1 2 3 থেকে 10 ঘর পর্যন্ত, 12 পর্যন্ত, 12। এবার উঠে পড়বো 13 থেকে 18, 13 থেকে 17, একটা উঠবো 18। এবার নিচ দিক দিয়ে 2টা ঘর দিব ল্যান্থাইড এবং অ্যাক্টিনাইডের জন্য। শেষ, পর্যায় সারণী আঁকা শেষ। এবার কি করব, 1-এ 7টা বক্স করব, 2-এ 6টা বক্স করব, 13 থেকে 17 পর্যন্ত 6টা বক্স করব, 18-তে 8টা বক্স করব, এদিকে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত 4টা করে বক্স করব, নিচে 14টা বক্স করব। শেষ। পর্যায় সারণী আর কিছু শেখার দরকার আছে? এখন দরকার বক্সের ভিতরে কারা কারা বসবে, চলো সেইটা শেখাবো তোমাদেরকে। এখন পর্যায় সারণীকে এখন মানচিত্রের মতো করে ড্র করতে পারবা না, পুরো মাথার মধ্যে ঢুকে গেছে না? আরেকটা জিনিস SPDF, SPDF। এবার বলো পর্যায় সারণীর কোন জিনিসটা বুঝতে পারো নাই, মানে পর্যায় সারণী ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। ঠিক আছে, এবার বলো পর্যায় সারণী ক্লিয়ার হয়েছে কিনা। বেসিক কাকে বলে সেটা তোমাদেরকে বুঝাই দিলাম। পর্যায় সারণী আমার মনে হয় না এভাবে তোমাদেরকে কেউ শিখাইছে। আজকে তোমাদের বাসায় যে কাজ হচ্ছে পুরো পর্যায় সারণীটা ড্র করে ফেলা। এবার যাব ভিতরে। মনেই ছিল না আজকে যে ক্লাস। ওকে, এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা এবং এভাবে পর্যায় সারণীর আগে শিখেছো কিনা সেটা জানাও। জীবনে ভুলবো না ভাইয়া। আরে কে কে প্রথমবার এভাবে করে পর্যায় সারণী পড়তেছো সেটাও জানিয়ে দিতে পারো, এবং এর আগে এভাবে পড়েছো কিনা। একদম ক্লিয়ার, মুখস্থ না হইলে মুখস্থ ভাব বা জোস সেই রকম হইছে, বুঝবো না কি করে। ফাইন, এবং ছোট ছোট জিনিসপত্র এত দারুণ ভাবে পড়া যায়। ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এমনি মনে থাকবে আপনি সেরা। থ্যাংক ইউ। ফার্স্ট বার আমি জিহাদ, থ্যাংক ইউ। জীবনে প্রথমবার এইভাবে শিখলাম, কখনোই ভুলবো না, লিখেছে তানিয়া। বা ফার্স্ট টাইম এভাবে পড়লাম, বা তবলা স্টাইল SPDF। কালকে বন্ধুদেরকে কলেজে যে দেখাবা, এই এই 1 2 3 4 1 2 3 4 বলতো এটা কি, ও কিন্তু বুঝতে পারবে না, অথচ তুমি কিন্তু ঠিকই খিলখিল খিলখিল করে হাসবার, বুঝতে পারবা যে এটা ছিল। ওরে বল ভাই নিচু হতো, তোর পিঠে আজকে তবলা বাজাবো। ঠিক আছে, ওকে ফাইন। ফার্স্ট টাইম এই চ্যাপ্টার পুরোটাই আসলে আমরা এইভাবে মজা করে করে পড়বো। হ্যাঁ, ওকে। এবার বক্স গুলো তো শিখলাম, ভিতরের মৌলগুলো শিখতে হবে না? বক্স গুলো তো শিখলাম, ভিতরের মৌলগুলো শিখতে হবে না? ফাইন, চলো। ওকে, এবার আমরা ভিতরের মৌলগুলো শিখবো। ঠিক আছে, তো একটু সামারি করে নেই। পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সেগুলো একটু সামারি করি আমরা। পর্যায় সারণীতে সর্বমোট হচ্ছে 118টা মৌল আছে, 118টা মৌল আছে। তো এর মধ্যে ধাতু হচ্ছে 94টা, অধাতু হচ্ছে 18টা এবং অপধাতু হচ্ছে 6টা। এই যে জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, অথবা জিবিআই সামনে আসেন হইতে পারে। জি স্যার আসেন, আহো ভাতিজা আহো, সাবধানে টুলে বহো। হ্যাঁ, এটাও বলতে পারো, আহো ভাতিজা আহো, সাবধানে টুলে বহো। এটা দিয়েও কিন্তু মুখস্থ করতে পারো। হ্যাঁ, তো জি দিয়ে হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম এবং বোরন। হ্যাঁ, এই ধাতু এবং অধাতু এবং অপধাতু ছাড়াও অধাতুর মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে, যার মধ্যে গ্যাস হচ্ছে 11টা, কঠিন হচ্ছে 6টা, একমাত্র ব্রোমিন হচ্ছে তরল। এটা তোমরা MCQ এর জন্য এবং বেসিকের জন্য মাথায় রাখতে পারো। এটা জাস্ট একটা সামারি টাইপের। হ্যাঁ, সামারি টাইপের। হ্যাঁ, ওকে। এবার চলো পর্যায় সারণীর একটা ইতিহাস পড়ি আমরা। পর্যায় সারণীর ইতিহাস বা হিস্ট্রি পড়ি, এটা বেশ ইম্পর্টেন্ট বলতে পারো। আবিষ্কারের পেছনে বিজ্ঞানী প্রাউট পারমাণবিক ভরের সরল গুণিতক, হ্যাঁ, হাইড্রোজেনের পারমাণবিক ভরের সরল গুণিতক হিসেবে তিনি আইডেন্টিফাই করেন, যেটাকে প্রাউটের সূত্র বলা হয়। ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটা কি রকম? ধরো এরকম, ধরো ইয়াসিন
খুবই চিকনা পাতলা। ইয়াসিনের ভর হচ্ছে 7 কেজি। সৈকত আব্দুল্লাহর ভর, সৈকত ভাইয়ার ভর ধরো 39 কেজি। এই দুজনের ভর যোগ করলে, এই দুজনের ভর যোগ করে গড় করলে নিয়াজের ভর পাওয়া যাবে। নিয়াজ ভর যোগ করে গড় করলে কার ভর পাওয়া যাবে? নিয়াজের ভর পাওয়া যাবে। কিরকম? 7 যোগ 39 ডিভাইড বাই 2, তাহলে 46 ডিভাইড বাই 2, তাহলে কত হবে? 23। তাই না? 23 কেজি কার ভর? নিয়াজের ভর 23 কেজি। তাহলে এই দুটার ভর যোগ করে অর্ধেক করলে নিয়াজের ভর পাওয়া যাবে। ফাইন। এবার দেখো তিনি আসলে যে ত্রয়ী সূত্র তৈরি করলো না, এইভাবে ত্রয়ী সূত্র তৈরি করে। দেখো একটা জিনিস খেয়াল করেছো মনে হয় অলরেডি, যে এইটা হচ্ছে আমাদের লিথিয়ামের ভর, এইটা হচ্ছে সোডিয়ামের ভর, আর সৈকত ভাইয়ের এটা হচ্ছে পটাশিয়ামের ভর। তাহলে লি না কে এটা হচ্ছে একটা ত্রয়ী। এভাবে করে করে পারমাণবিক ভর দিয়ে বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্র আবিষ্কার করে। যে 3টা মৌল নেয়, প্রথমটা এবং তৃতীয়টার পারমাণবিক ভর যোগ করে তার অর্ধেক করে তিনি আসলে মাঝের মৌলের পারমাণবিক ভর বের করে। দেখো লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। ঠিক আছে? তো এটাকে বলা হয় ত্রয়ী সূত্র, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। এরপর ডিস্যাকোর্টোয়া টেলরিক স্ক্রু নামে পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে ট্রাই করেন পর্যায় সারণী আবিষ্কারের। জন নিউল্যান্ড অষ্টক সূত্র আবিষ্কার করে প্রতি 8 নাম্বার মৌলের ধর্মভর একই রকম থাকে, এইটা বলে বিজ্ঞানী নিউল্যান্ড। তখনও কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী পর্যায় সারণী আবিষ্কার করা হয়, সাজানো হয়, ত্রুটি থেকে যায়। সর্বপ্রথম 1913 সালে মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পরে তখন আধুনিক পর্যায় সূত্রটা এরকম হয়ে যায়, যদি মৌলসমূহকে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী, যদি মৌলসমূহকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয় তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। মানে ব্যাপারটা এরকম যে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কারের আগ পর্যন্ত পর্যায় সূত্র ছিল হচ্ছে যদি মৌলসমূহকে পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয় তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। কিন্তু 1913 সালে মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পর থেকে এটা চেঞ্জ হয়ে গেল, যদি মৌলসমূহকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয় তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। এবং এরপর ইউপ্যাক অনুমোদিত 1989 সালে ইউপ্যাক অনুমোদিত সর্বাধুনিক পর্যায় সারণী, যেটা তোমাদেরকে দেখাইলাম, যেটার ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। যদি অপশনে ইলেকট্রন বিন্যাস না থাকে তাহলে পর্যায় সারণী পারমাণবিক সংখ্যা দিব আমরা। ঠিক আছে? ওকে, এবার আসো জিনিসপত্রগুলো আমরা একটু সামারি করলাম। এখানে হচ্ছে সামারি আছে, হাইড্রোজেন থেকে হিলিয়াম পর্যন্ত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র পর্যায়, দীর্ঘ পর্যায়, হ্যাঁ অতি দীর্ঘ পর্যায়, এটা অলরেডি সামারি। হ্যাঁ সামারি। এবার আসো সব থেকে মূল জিনিস যেটা, এই যে গ্রুপ নাম্বার, এগুলো হচ্ছে সামারি। হ্যাঁ কোন নাম্বার গ্রুপ এগুলো জাস্ট আমরা একটু দেখে রাখবো। ভেতরে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর নাম মুখস্থ করার জন্য আমি 18টা গ্রুপেরই ছন্দ দিয়েছি এখানে। তবে সব থেকে মূল ব্যাপারটা কি জানো, আমি একটা টেকনিক শেখাবো তোমাদের। নাম মনে রাখার পাশাপাশি পারমাণবিক সংখ্যা কেমনে মনে রাখা যায়, মৌলের নাম মুখস্থ করার পাশাপাশি পারমাণবিক সংখ্যা কেমনে মনে রাখা যায়, দেখো এবার সেই টেকনিকটাই এখন তোমাদেরকে শেখাবো। পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার হচ্ছে 2, 8, 8, 18, 18, 32। এটাকে বলা হয় পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার। দেখো কিভাবে মিলে যায়, খুব ভালো মতো খেয়াল করবা। নাম, মৌলের নাম মনে রেখে ম্যাজিক নাম্বার দিয়ে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কেমনে বের করে ফেলা যায়, খুব ভালো মতো মনোযোগ দাও। ঠিক আছে? দেখো 1 নাম্বার গ্রুপ নাম্বার 1, হাইলিনাকে রুবি সেচে ফেলেছে, আমরা জানি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। কিন্তু আমরা সিজিয়ামের পারমাণবিক সংখ্যা জানি না, রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা জানি না। বের করব কিভাবে? দেখো শুধু প্রথমটা জানি হাইড্রোজেনের, বাকি সবগুলো বের করা যায়। বিশ্বাস করো সবগুলো বের করা যায়। ম্যাজিক নাম্বারগুলো জাস্ট লিখতে থাকো। 2, 8, 8, 18, 18, 32। এবার জাস্ট যোগ করতে থাকো, দেখো কেমনে বের হয়ে যায়। 1 সাথে 2 যোগ করলে 3, 3 সাথে 8 যোগ করলে 11, 8 সাথে 11 সাথে 8 যোগ করলে 19, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা। 19 সাথে 18 যোগ করলে 37, রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা।
37-এর সাথে 18 যোগ করলে 55, সিজিএম এর পারমাণবিক সংখ্যা। 55-এর সাথে 32 যোগ করলে 87, ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা। কি বের হইতেছে? তোমাকে যদি বলা হয় ফ্রান্সিয়াম কোন গ্রুপের মৌল, ও লিনাকে রুবি সেচে ফেলেছে, তাহলে গ্রুপ 1 এর মৌল। পারমাণবিক সংখ্যা কত? আর চট করে ম্যাজিক নাম্বার দিয়ে বের করে ফেলো। তাহলে ম্যাজিক নাম্বার দিয়ে আমরা ছন্দ মনে রাখার পাশাপাশি পারমাণবিক সংখ্যাও বের করে ফেলতে পারি। 118টা মৌলেরই এটা সম্ভব। বুঝতেছ? দেখো, এটা তো এই নাম্বার গ্রুপের ক্ষেত্রে দেখাইলাম, পরের গ্রুপে দেখাই তোমাদের। চলো চলো বিরিয়ানি খেয়ে আসি। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। রেডিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? ভাইয়া জানি না। বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ভাইয়া জানি না। আজ আমার মন ভালো নেই, তাই না? আজ আমার মন ভালো নেই। স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আজ আমার মন ভালো নেই। পারি না, আমরা সত্যি কথা পারি না, কিন্তু কেমনে বের করবো? চলো, ঠিক আছে। শুধু বেরিলিয়ামেরটা জানি 4। 4-এর মধ্যে কিন্তু অলরেডি 2 আছে, মানে চিন্তা করব 2 4-এর মধ্যে চলে গেছে অলরেডি। 8 8 18 18 32 যোগ করো তো দেখি, যোগ তো করতে পারো। 4 আর 8 12, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা। 12 আর 8 20, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা। 20 আর 18 38, স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা। 38 আর 18 56, ব্যারিয়ামের পারমাণবিক সংখ্যা। 56 আর 32 88, রেডিয়ামের পারমাণবিক সংখ্যা। বুঝছে? এখন তো বের করতে পারবো। তো বিরিয়ানি খেয়ে লাভ হইছে আসলে, ঠিক আছে। এইভাবে তো কখনো ভেবে দেখিনি ভাইয়া। এরা কারা, কোত্থেকে এলো এরা? ঠিক আছে, পড়তে হবে এইভাবে চিন্তা করে করে, লজিক দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে পুরো পর্যায় সারণী মাথার মধ্যে প্যাকেট হয়ে গেছে না? প্যাকেট হয়ে গেছে তো। তো বাকি গ্রুপগুলো তো এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। শর্ট সিলেবাস, ফাইন ফাইন। চলো একটা বড় গ্রুপে এটা অ্যাপ্লাই করে দেখাই তোমাদের। এই যে সচিন ইউনুস, লারা আক্রমণাত্মক, হ্যাঁ 4টা আর কি। স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম। ঠিক আছে, 21-এর মধ্যে 2 আছে, 8 আছে, 18 আছে। তাহলে একটা 2 আছে, 8 আছে। এবার এখানে আমরা যোগ করব 18, এখানে যোগ করব 18, এখানে যোগ করব 32। দেখো তো 21 আর 18 39, 39 আর 18 57, 57 আর 32 89। কিন্তু মুখস্থ করতে হবে সচিন ইউনুস লারা আক্রমণাত্মক, এটা কিন্তু মুখস্থ করতে হবে। গ্রুপ 3-এর যে ছন্দ আছে সেটা মুখস্থ করতে হবে। ওকে, বাকি সবগুলো আমি দিয়ে দিয়েছি। টিনের চালে হাত রক্তাক্ত, ভণ্ড নবাব টাকা দেবে, সেরা মন তোমার সঙ্গে, মনটাকে বেঁধেছি রেখেছি বেঁধে। ফের রোহান অসুস্থ হয়েছে, ফের রহমান অসুস্থ হয়েছে। কোদাল রাখো ইরার মাথায়, নীল পদ্ম পাথর দিছে। হ্যাঁ, কথা ছিল আসবে রাজা, জীবনে ক্যাডার হতে চাই, বাংলাদেশের আফতাব গেল ইন্ডিয়ান টিমে। ঠিক আছে, এরপর কাল সিলেট গেলে শান্তি পাবে ফারিয়া। নিপা আছে আন্টির বাসার মধ্যে, ও এসএসসি তে পড়ে লোভে। ফ্লোর কলোনির বাসায় দিনে আসতে টানে, হেনা আর কেরু জিনিয়াস রাধুনি আসলেই। তোমরা নেক্সট দিন এই 18টা গ্রুপের ছন্দই মুখস্থ করে ফেলবো। আর পারমাণবিক সংখ্যা বের করার টেকনিক তো আছেই। আরেকবার দেখাই, চলো আরেকবার দেখাই। 2 তো চলে গেছে, 8 8 18 18 32 32 যোগ করো তো। 2 আর 8 10, নিয়ন নিয়ন। 10 আর 8 18, আর্গন। 18 18 36, ক্রিপ্টন। 18 18 আর 36 54, জেনন। 54 আর 32 86, রেডন। 86 আর 32 118, অর্গানিসন। কি টেকনিকটা কেমন লাগছে? ভালো লাগছে? গ্রুপের জন্য অ্যাপ্লাই করব। হ্যাঁ তানিয়া, আর পর্যায়ে তো সব পরবর্তী পারমাণবিক সংখ্যা, পর্যায়ে পরবর্তী পারমাণবিক সংখ্যা, পর্যায়ে পরবর্তী পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তো প্রথম দিনের জন্য আমরা আর আগাবো না। একদিনে এত কিছু বুঝে ফেললে তোমরা সবকিছু মাথায় রাখতে পারবা না। মুখস্থ করতে হবে 1 থেকে 18 পর্যন্ত। এবার সবার কাজ বাসায়, যেহেতু পুরো পর্যায় সারণী, বাসায় সবাইকে পর্যায় সারণী ড্র করতে হবে। দেখি কার্ডটা কত সুন্দর হয়। যারটা সব থেকে সুন্দর হবে আমার পক্ষ থেকে তারা গিফট দিব। যাও, যারটা সব থেকে সুন্দর হবে পর্যায় সারণী ড্র করে ট্রিপল বন্ড গ্রুপে আপলোড দিবা সবাই। ট্রিপল বন্ড কেমিস্ট্রি একাডেমি গ্রুপে সবাই আপলোড দিবা পর্যায় সারণী ড্র করে। সবাই আজকে এই মুহূর্তে যারা যারা ক্লাসে আছে সবাইকে পর্যায় সারণী ড্র করতে হবে বাসায়। কালারফুল করতে হবে এমন কোনো কথা নাই।
কিন্তু পর্যায় সারণী ড্র করো প্লিজ, ড্র করে দেখো পর্যায় সারণী মাথার মধ্যে একদম সেট হয়ে যাবে, অলরেডি সেট হয়ে গেছে। তো যে যেভাবে পারো পুরো পর্যায় সারণী ড্র করো, দেখো তোমারই লাভ হবে। দেখো একবার অন্তত লাইফে পর্যায় সারণী ড্র করা উচিত। এত চমৎকার ভাবে মাথার মধ্যে পর্যায় সারণী ঢুকিয়ে দিলাম, এরপরে এতটুকু কাজ করতে পারবা না? তো প্লিজ সবার প্রতি রিকোয়েস্ট, পর্যায় সারণীটা ড্র করে 111 কেমিস্ট্রি একাডেমি গ্রুপে আপলোড দিবা। ক্লাস কেমন লেগেছে সেটাও জানিও। সেই লাগলো আজকের ক্লাসটা। কখনো তো হয়তো ভাবোই নাই যে এইভাবেও পর্যায় সারণী পড়া যায়, তাই না? ঠিক আছে, সবার রিভিউর অপেক্ষায় থাকবো এবং অবশ্যই পর্যায় সারণীটা ড্র করবা। স্লাইডটা এখনই দিয়ে দিব, হ্যাঁ? ঠিক আছে, দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। সেই সহজ, এত সহজ ক্যা? সবার সাথে আবারও দেখা হচ্ছে। অনেক ভালো লাগলো ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই নোটটা জমা দিও, হ্যাঁ?